মন্দাকিনীর স্রোতের উল্টো দিকে হেঁটে চলেছে রাম, সীতা আর লক্ষ্মণ। কি হলো তোমার সীতা? অনেকটা পথ হেঁটেছি, একটু একটু বিশ্রাম নিলে ভালো লাগতো। মানে বলছিলাম কি, আমার মন বলছে আর একটু এগোলেই আমরা একটা সুন্দর জায়গা পাবো, একদম সেখানেই গিয়ে না হয় বিশ্রাম নেব। সীতা অনেকটা পথ হেঁটেছে, ও যখন বসতে চাইছে তখন আমরা এখানেই বিশ্রাম করব। এসো সীতা। দেখো দেখো দাদা, ঘন জঙ্গল আর অনেক গাছপালা কেমন আস্তে আস্তে পাতলা হয়ে আসছে। যত এগোচ্ছি চারিদিকটা ততই সুন্দর হয়ে উঠছে। গাছে গাছে ফুল ফল কত কিছু দেখা যাচ্ছে। পায়ের নিচের ঘাস জমিটা দেখো কেমন নরম হয়ে গেছে। এই সময় মা সীতা যদি একবার বসে পড়েন তাহলে সুন্দর জায়গাটায় পৌঁছাতে দেরি হয়ে যাবে, সন্ধেও হয়ে যাবে। দাদা, বৌদি মায়ের সমান, আশা করি কথাটা তোমার মনে আছে। মায়ের ইচ্ছেটাই তোমার কাছে আসল হওয়া উচিত, তোমার ইচ্ছেটা নয়। আমাকে ভুল বুঝো না, আমি মা সীতার কথা ভেবেই বলেছিলাম। তোমার আর সীতামার ইচ্ছেই আমার কাছে সবচেয়ে আগে। দাদা এসো এসো সীতামা, আমি বিশ্রামের ব্যবস্থা করছি। দাঁড়াও স্বামী, লক্ষ্মণ বোধহয় ঠিকই বলছে। আমি আর কিছুটা নিশ্চয়ই হাঁটতে পারবো। শান্ত সুন্দর জায়গা হলে আমাদের সবার মনও ভালো থাকবে। আমি এগিয়ে গিয়েই বিশ্রাম নেব। তুমি ঠিক বলছো, তুমি হাঁটতে পারবে? হ্যাঁ পারবো। তাহলে আমি আগে আগে যাচ্ছি, তোমরা এসো। সবই আমার কপাল সীতা। তোমাকে সোনার সিংহাসনে বসিয়ে রাখার কথা, সোনার পালকিতে নিয়ে যাবার কথা, সেখানে বারবার কেন আমাকে দুর্বল ভাবেন আর কেন কষ্ট পান স্বামী? আমি তো পারছি হাঁটতে। কি পারছি না? নিশ্চয়ই পারছো। তোমাকে যত দেখছি ততই অবাক হচ্ছি। রাজার মেয়ে হয়েও কত সহজে তুমি আমার সঙ্গে বনে চলে এলে, এত কষ্ট সহ্য করে যাচ্ছ। স্বামীর পাশে থাকছি, এর চেয়ে বড় আনন্দ আমার আর কিচ্ছু নেই। চলুন, লক্ষ্মণ বোধহয় অনেকটা এগিয়ে গেল। চলুন। চলো। কি সুন্দর শান্ত জায়গাটা। আমার মন মিথ্যে বলেনি তাহলে। এই রকমই একটা জায়গাতেই দাদা আর সীতামা বিশ্রাম করবেন। ওনারা আসার আগেই শুকনো পাতা দিয়ে একটা নরম বসার জায়গা করে দিই। হ্যাঁ, বাহ, এখানে বিশ্রাম নিলে মা সীতার খুব ভালো লাগবে। হ্যাঁ, ও দাদা, তোমরা এসে গেছো? এসো এসো। লক্ষ্মণ ভাই ঠিকই বলেছিল, সত্যি জায়গাটা খুব সুন্দর। বিশ্রামের ব্যবস্থাও সব হয়ে গেছে দেখছি। লক্ষ্মণ, বলো দাদা। তুমি যখন বলেছিলে আমার সঙ্গে বনবাসে আসবে, আমি রাজি হইনি। তখন তোমার কথাটা অত বুঝিনি, কিন্তু এখন বেশ ভালোভাবেই বুঝতে পারছি তুমি ছাড়া এই বনবাসে থাকা আরো কঠিন হয়ে যেত। এই তো জন্ম থেকেই ঠিক করা আছে দাদা, যেখানে রাম সেখানেই লক্ষ্মণ, তাই না? সুমিত্রা, লক্ষ্মণ তোমার রামের একেবারে ছায়া সঙ্গে হয়ে উঠেছে। আজ আমার রামের সঙ্গে সর্বদা লক্ষ্মণ রয়েছে, আর তোমার ভরতের সঙ্গে শত্রুঘ্ন। এর একটা বিশেষ কারণ আছে। কি কারণ বর্দি? মনে আছে তোমাদের? মহামুনি ঋষ্যশৃঙ্গ যখন মহারাজ দশরথের পুত্র কামনায় পুত্রেষ্ঠি যজ্ঞ করেছিলেন, তখন সেই যজ্ঞের আগুন থেকে পায়েস উঠে এসেছিল। মহারাজ দশরথ সেই পায়েস দুটি ভাগে ভাগ করে এক ভাগ আমাকে আর অন্য ভাগ কৈকেয়ীকে দিয়েছিলেন। হ্যাঁ দিদি, মনে পড়েছে। আমি তখন অন্তঃপুরে ছিলাম না। দাসী খবর দিল যে মহারাজ পায়েসের বাটি নিয়ে অন্তঃপুরে গেছেন। আমি ছুটতে ছুটতে তোমার কাছে গেলাম। তুমি তোমার ভাগ থেকে আমাকে কিছুটা পায়েস খেতে দিয়ে বলেছিলে, আমার যে ছেলে হবে সে সর্বদা তোমার ছেলের সঙ্গে সঙ্গেই থাকবে। এই নাও বোন, এই অংশ তোমার। আর
এটা খাওয়ার পর তোমার যে সন্তান হবে সে হবে কৌশল্যা পুত্রের পরাণ সখা, মানে দুই দেহে এক প্রাণ। এভাবেই এভাবেই যেন তোমার সঙ্গে চিরকাল তোমার ছায়ার মতো থাকতে পারি, এই আশীর্বাদই করো দাদা। ওঠো লক্ষণ, ওঠো। তোমার মতন ভাই পাশে থাকলে মনে হয় সব বিপদ পেরিয়ে আসা কোনো শক্ত কাজই নয়। তুমি বিশ্রাম করো, আমি চারিদিকটা একটু ঘুরে আসি। তাই যাই। একি সীতা কোথায়? সত্যিই তো, সীতামা কোথায়? এখানেই তো ছিলেন। কোথায় গেলেন? কোথায় গেল? লক্ষণ, তুমি বাঁ দিকে যাও, আমি ডান দিকে যাচ্ছি। সীতা, 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 কোথায় তুমি? সীতা, 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 কোথায় তুমি? সীতা, সীতা, সীতামা, সীতামা, কোথায় আপনি? কোথায় তুমি সীতামা? সীতামা! না, এখানেও নেই। তুমি এখানে একা একা কেন বসে আছো সোনা? তোমার মা কোথায় বাছা? এমন দুধের শিশুকে ফেলে কোথায় গেল ওর মা? তুমি এখানে কি করে এলে বলো আমায়। সীতা, দেখুন না স্বামী, এই ছোট্ট হরিণ শিশু একা একা ঘুরে বেড়াচ্ছিল। মা ছাড়া একটা বাচ্চা কেমন করে থাকবে বলুন? দেখুন না একটু খুঁজে, ওর মা নিশ্চয়ই আশেপাশেই আছে। তোমাকে কতবার বলেছি বনে জঙ্গলে রাক্ষস লুকিয়ে থাকে, কখন কোথা থেকে সামনে এসে যাবে তুমি কিছুই করতে পারবে না। তখন যেখানে যাবে আমাদের বলে যাবে। কত চিন্তা হচ্ছিল জানো? সীতামা, সীতামা! লক্ষণ তোমাকে এখনো খুঁজছে, এসো আমার সঙ্গে। কিন্তু এই ছোট্ট বাচ্চাটাকে একা রেখে কেমন করে ফিরে যাব স্বামী? মা বাচ্চাকে খুঁজতে ঠিক চলে আসবে, তুমি একে নিয়েই চলো। লক্ষণ, ফিরে এসো। আপনারা এতটা দুশ্চিন্তা করছিলেন? আমি তো এই বাচ্চাটার পিছু পিছু চলে এসেছি। সীতা, তোমাকে ছাড়া এক মুহূর্ত আমি থাকতে পারি না, তার উপর চারিদিকে এত বিপদ। আমি বুঝতে পারিনি যে একটু দূরে চলে এসেছি। তাই তো বলি চোখের সামনে থাকতে। আর ভুল হবে না স্বামী। দাদা এক্ষুনি এসে যাবেন। আপনার বসুন, বসুন এখানে। তোমরা এই বনে এসেছো শুনে আমরা ছুটে এলাম। আমরা বড় কষ্টে আছি এই বনে। এবার এই হরিণ শিশুটাকে তুমি ছেড়ে দাও, এখানে ওর কোনো ভয় নেই। কোথায় ছিলে তুমি? আমি আর দাদা যা চিন্তায় পড়েছিলাম। এই হরিণ শিশু মা ছাড়া কেন একা একা এই বনে ঘুরছে সেই চিন্তা করতে করতেই হরিণ মাকে খুঁজতে সীতা দূরে চলে গেছিল। তোমরা দেখছি বড্ড বেশি ভয় পাও আর চিন্তা করো। দাদা, ওনারা তোমার সঙ্গে দেখা করতে এসেছেন। রাম, তুমি এই বনে এসেছো, এবার আমরা শান্তিতে থাকতে পারবো। হ্যাঁ, আমরা বড় একা হয়ে পড়েছি। রাক্ষসদের অত্যাচারে আমাদের জীবন শেষ হতে বসেছে। ছোট্ট যে পাথরের টিলা আছে উত্তরে, সেখানে আমরা রাক্ষসের পায়ের ছাপ দেখেছি। আজও কোনো খাবার জোগাড় করতে পারিনি আমরা। আমি দেখছি। হ্যাঁ সীতা, মুনিবর, আপনারা সবাই আমার প্রণাম গ্রহণ করুন। একমাত্র তুমি আমাদের এই বিপদ থেকে রক্ষা করতে পারো। আপনারা এসে এখানে আগে বিশ্রাম করুন। সীতা, লক্ষণ, তোমরা মুনি ঋষিদের সেবা করো। নিশ্চয়ই। আসুন। সীতা আর লক্ষণ সমস্ত ঋষি মুনিদের জল আর ফলমূল দিয়ে তাদের খিদে মেটায়। এরপর মুনিরা শান্ত মনে রামের সঙ্গে কথা বলতে শুরু করে। মুনিরা তাদের দুঃখের কথা, তাদের ভয় সব রামকে জানাতে লাগলো। রামচন্দ্র রাক্ষসদের অত্যাচারের কথা শুনতে শুনতে রেগে ফুঁসে ওঠে।
আমি রাজা দশরথের পুত্র রামচন্দ্র। আমি আপনাদের কথা দিচ্ছি, এই বনে যত রাক্ষস আছে তাদের আমি শেষ করে দেব। রামের সেই ভয়ঙ্কর ধনুকের টানে কেঁপে উঠল চারিদিক। সীতার মন ভয়ে উঠল কেঁপে। স্বামী রামচন্দ্র একা রাক্ষসদের সঙ্গে কি করে পারবেন যুদ্ধ করতে? আমি এই জঙ্গলকে আবার আগের মতো শান্ত আর সুন্দর করে দেব। আপনারা আবার আগের মতো তপস্যা করতে পারবেন। আপনারা আমাকে আশীর্বাদ করুন। তোমায় আমরা সবাই আশীর্বাদ করলাম রাম। রাক্ষসদের মেরে তুমি জয়ী হও, কোনো বিপদে যেন তোমাকে ছুঁতে না পারে। চলো হে, আমরা এবার যাই। হ্যাঁ, চলুন চলুন চলুন। সত্যি রাক্ষসগুলোর সাহস বড্ড বেড়ে গিয়েছে। মুনি ঋষিদের অসহায় দেখে ওরা আরো সাহস পেয়ে যাচ্ছে। হ্যাঁ, একটা কিছু আমাদের করতেই হবে দাদা। আমার এতে মত নেই স্বামী। এ কি বলছো সীতামা? কোন বিচারে আমার স্বামী একা রাক্ষসদের সঙ্গে লড়াই করবেন? দাদা একা থাকবে না, আমি থাকবো দাদার সঙ্গে। দাদা একা থাকবে না। ভয়ে আমার হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে। একই রকম কথা সীতা, তুমি রামচন্দ্রের স্ত্রী, তোমার মুখে এরকম কথা মানায় না। আপনি তো এখন রাজা নন, আপনি এখন বনবাসী, সাধারণ মুনি ঋষির মতোই জীবন কাটাচ্ছেন। সেখানে এই যুদ্ধ। এতে ভয় পাবার কি হলো সীতা? আমি ছোটবেলা থেকে একটা গল্প শুনে বড় হয়েছি। গল্পটা শুনলে বুঝতে পারবেন কেন আমার মনে এত ভয়। শুনি, কি সেই গল্প? আজ তবে এই পর্যন্তই থাক। ঠিক আছে গুরুদেব, শোনো, এগুলো ঘরে রেখে এসো। খড়গ? গুরুদেবের ঘরে খড়গ ঝুলছে কেন? যাই যাই গিয়ে আমি জিজ্ঞেস করে আসি। গুরুদেব, গুরুদেব, গুরুদেব দক্ষ। কি হলো, তোমাকে এমন লাগছে কেন? যদি সাহস দেন তাহলে একটা প্রশ্ন করতে পারি। গুরুকে ছাত্র প্রশ্ন করবে, এতে ভয়ের তো কোনো কারণ নেই। বলো বলো, কি তোমার প্রশ্ন? বলছিলাম যে। বলো বৎস, ভয়ে না পেয়ে বলো। গুরুদেব, আপনার ঘরে দেখলাম দেয়ালে একটা খড়গ ঝুলছে। আমি যতদূর জানি ব্রাহ্মণ মুনি ঋষিরা কখনো অস্ত্র ছোন না, তাহলে ওই খড়গ আপনার ঘরে কেন গুরুদেব? এই প্রশ্ন। এসো, আমি স্নানে যাচ্ছি, যেতে যেতে তোমাকে বলি। ঠিক কবে মনে নেই, একজন লোক এসে রাতটুকু আমার কাছে আশ্রয় চায়। প্রণাম মুনিবর। কে তুমি? এই জঙ্গলে শিকারে এসেছিলাম, কাল সকালেই আবার চলে যাব। যদি রাতটুকু আপনার কুটিরে একটু আশ্রয় দেন তাহলে খুব উপকার হয়। নিশ্চয়। এই দাওয়াতেই শুয়ে পড়ব, আমার জন্য কোনো চিন্তা করতে হবে না। তুমি নিশ্চিন্তে রাত কাটাও। লোকটাকে কুটিরের দাওয়াতে শুতে বলে আমি ঘুমিয়ে পড়ি। সকালে ঘুম থেকে উঠে আমি বাইরে এসে দেখি লোকটি চলে গেছে, কিন্তু খড়গটা কুটিরের দাওয়াতেই পড়ে আছে। আমি খড়গটা কুড়িয়ে নিয়ে এদিক ওদিক দেখলাম, কিন্তু লোকটিকে আর কোথাও দেখতে পাইনি। খড়গটা আমার হাতেই ধরা ছিল। হঠাৎ যেন আমার শরীরের মধ্যে কি একটা হলো। আমি খড়গটাকে ছুঁড়ে ফেলে দিলাম।
অনেকবার ভেবেছিলাম খড়গটাকে ফেলে দেব, কিন্তু অন্য লোকের জিনিস যদি কোনোদিন এসে ফেরত চায় সেই ভেবে আর আমি ফেলিনি। যত্ন করে ঘরের দেওয়ালে টাঙিয়ে রেখেছি। আমিও তাই ভাবছিলাম গুরুদেব, ব্রাহ্মণ ঋষির ঘরে খড়গ কখনো থাকতে তো পারে না। আমি ওটা ছুঁয়েও দেখি না সেদিনের পর থেকে, শুধু সামলে রেখেছি। সেদিন স্নান সেরে অন্যদিনের মতোই ঘরে ঢুকলেন দক্ষমুনি। সেদিন দক্ষমুনির মনটা হয়তো অন্যরকম ছিল। কোনো দিন যা করেন না সেদিন উনি তাই করলেন। খড়গটা উনি হাতে ধরলেন, ধীরে ধীরে বেরিয়ে এসে বসলেন কুটিরের দাওয়াতে। অন্য মনে দক্ষমুনি খড়গটাকেই একভাবে দেখে যাচ্ছিলেন। এমন সময়ে সেখানে এসে হাজির হলো একটা বুড়ো পাখি। বড় কষ্ট, এই মুনির কাছেই আশ্রয় চাই। প্রণাম প্রণাম মুনিবর, মুনিবর, মুনিবর। কে? ও পাখি, কি চাও? আমি যাব অনেক দূর, বয়স হয়েছে, আর বেশিক্ষণ উড়তে পারি না। যদি একটু আপনার কুটিরে বিশ্রাম করতে পারি। নিশ্চয়ই পাখি, তুমি বিশ্রাম নাও। প্রণাম প্রণাম মুনিবর, এই বুড়ো পাখি প্রাণে বাঁচলো। যে দক্ষমুনি অত দয়ালু, তার হাতের খড়গটা দক্ষকে ঠিক পথে ভাবতে দিচ্ছিল না। হাতের অস্ত্রটা বারবার দক্ষমুনিকে এমন কিছু করতে বলছিল যা কখনোই একজন ব্রাহ্মণ ঋষির করা উচিত নয়। নিরীহ বৃদ্ধ অসহায় পাখিটাকে দক্ষমুনি মেরেই ফেলবেন সেই খড়গটা দিয়ে। একটা অস্ত্র হাতে থাকলে একজন ভালো ব্রাহ্মণও পাপ কাজ করতে পারে, সেখানে রাক্ষসদের সঙ্গে লড়াই করতে গেলে না জানি কত অস্ত্র ধরতে হবে। যদি পাপ হয় তাতে। নিরীহ বয়স্ক পাখিকে মেরে দক্ষমুনি অবশ্যই বাজে কাজ করেছিলেন। এই কাজের কোনো ক্ষমা হয় না, এটা সত্যি। কিন্তু তুমি একটা জিনিসে প্রথমেই ভুল করছো। কি ভুলে যাচ্ছি? দক্ষমুনি ব্রাহ্মণ, অস্ত্র নিয়ে নাড়াচাড়া করা ব্রাহ্মণের কাজ নয়। কিন্তু আমি বা লক্ষণ আমরা ব্রাহ্মণ নয়, ক্ষত্রিয়। যুদ্ধ করাই আমাদের কাজ। অস্ত্র আমরা হাতে ধরেছি একদমই ছোট বয়সে। আমরা বনবাসীর মতো থাকছি মানেই কিন্তু আমরা বনবাসী নই। এটা একদম ঠিক বলেছে দাদা। সীতামা শত্রুদের সঙ্গে লড়াই করে কিভাবে জিততে হয় তা দাদা খুব ভালো মতোই জানে, সে মানুষ হোক বা রাক্ষস। এই বনের অসহায় মুনি ঋষিরা আমার উপর ভরসা করেছেন সীতা। আপনার বনবাসে সাধারণ জীবন কাটানোর কথা, কোনো যুদ্ধ বা ঝগড়া না করে। পিতা দশরথ আপনাকে কি বলেছিলেন নিশ্চয়ই মনে আছে আপনার। রাক্ষসদের সঙ্গে যুদ্ধ করার কোনো দরকার আছে কি স্বামী? লক্ষণ নিশ্চয়ই আপনার পাশে থাকবে, কিন্তু সৈন্য সামন্ত ছাড়া তাদের মারা কি সম্ভব? ভুলে যেও না সীতা, দুষ্টকে শেষ করাই আমার আসল কাজ। সেখানে আমি শ্রীরাম পিছিয়ে আসতে পারি না। কিন্তু আমার ভয় করছে স্বামী। স্ত্রী হয়ে স্বামীর জন্য চিন্তা হতেই পারে। একটা কথা শুনে রাখো, অস্ত্র হাতে থাকলেও আমি নিরীহ কাউকে মারব না, মাপও আমি করব না। মানে তাছাড়া এত মুনি ঋষির আশীর্বাদ আমাদের মাথার ওপর আছে, আমাদের কোনো বিপদ হবে না সীতা। তুমি একদম চিন্তা করো। কি আর ভয় পাবে না তো? না। সত্যি? সত্যি। তাহলে হাসো। ওই দেখো সীতা, দেখো। দেখেছো তো
মা ঠিক তার বাচ্চাকে খুঁজে দিয়েছে। তুমি খামোখা ওই হরিণ শিশুর জন্য চিন্তা করছিলে। এর মানে কি বলো তো? কি? তুমি আমার জন্য এমনি এমনি ভয় পাচ্ছ। দেখবে তোমার স্বামী ঠিক যুদ্ধে জিতে ফিরে এসেছে, তাহলে আর ভয় নয়। কেমন? ঠিক আছে। রামের কথায় শান্ত হলো সীতা। আর স্বামী যে কতটা সাহসী বীর সে কথা বুঝতে পেরে মনে মনে খুব খুশি হলো সীতা। মনে মনে সীতা তৈরি হলো যাতে রামকে খুশি মনে রাক্ষসদের সঙ্গে যুদ্ধে পাঠাতে পারে। এমন সব ভিডিও দেখতে হলে এক্ষুনি সাবস্ক্রাইব করুন অ্যানিমেট্রিক্স ডিজিটাল। বেল আইকন ক্লিক করতে ভুলবেন না কিন্তু।